প্রিয় দর্শক, আপনাদের স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। বৈশাখী টেলিভিশনের সমসাময়িক বিষয়ভিত্তিক আলোচনার নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ার। বৈশাখী টিভির ফেসবুক পেজ এবং ইউটিউবেও রয়েছে অনুষ্ঠানটি দেখবার আয়োজন। আজকের আলোচনার শিরোনাম রাজনীতি ও অন্যান্য প্রসঙ্গ। কথা বলার জন্য দুজন অতিথি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, তাদের সঙ্গে পরিচয়ের পর্বটি সেরে নিচ্ছি। আমার ডানে প্রথমেই রয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক শিকদার। এরপরে রয়েছেন সিনিয়র সাংবাদিক ইলিয়াস খান। এই দুই অতিথির সঙ্গে কথা হবে আজকের নির্ধারিত প্রসঙ্গে, তবে তার আগে যথারীতি দেখে নিচ্ছি বৈশাখী টিভির সবশেষ সংবাদ শিরোনাম। গণতন্ত্রের পথে যাত্রা বাধাগ্রস্ত করতে চলছে ষড়যন্ত্র। মন্তব্য তারেক রহমানের। দেশের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দিতে নির্বাচন দেওয়ার আহ্বান। 3 কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্র রাজধানীর যাত্রাবাড়ি। বেশ কয়েকজন আহত, শান্ত থাকার আহ্বান সরকারের। ঢাকা মহানগরীতে ব্যাটারি চালিত অটোরিকশা চলবে। হাইকোর্টের রায়ে স্থিতাবস্থা চেম্বার আদালতের। সড়ক অবরোধ করে আজও বিক্ষোভ করেছে চালকরা। ডেঙ্গুতে সংক্রমণ ও মৃত্যু উদ্বেগ বাড়াচ্ছে। এবছর এ মাসেই হয়েছে সর্বোচ্চ মৃত্যু। জ্বর না থাকলেও শরীরে সক্রিয় ভাইরাস, ঘটছে প্রাণহানি। এবং ঢাকা বিমানবন্দর থেকে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস গ্রেফতার। প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ। দেখছিলাম বৈশাখী সংবাদের শিরোনাম। যাচ্ছি আলোচনায় আজকের দুই অতিথির সঙ্গে। আমরা শিরোনাম দেখছিলাম, আমাদের যে প্রথম যে শিরোনামটি ছিল সেই জায়গা থেকেই আলোচনা শুরু করছি। এই সময়ের আলোচিত দুটি প্রসঙ্গ, একটি হচ্ছে নির্বাচন এবং একটি হচ্ছে সংস্কার। ঢাকা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন যে দেশের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার যে প্রয়োজন, সেই কারণেই নির্বাচনটি খুব জরুরি। অ্যাডভোকেট রফিক শিকদার, আপনার কাছ থেকে আলোচনা শুরু করতে চাইছি তারেক রহমান এই বক্তব্যের সূত্র ধরেই। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ একজন বিদগ্ধ সাংবাদিক সহযোদ্ধা সাহেবকে এবং যারা বৈশাখী টেলিভিশনের সামনে বসে দেখছেন এবং দেখবেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আপনি যে দুটো প্রধান টপিকস নিয়ে আসছেন আলোচনায়, এটি এখন বাংলাদেশের মানুষের মনের কথা। সমগ্র দেশের জনগণ আজকে একটি সুষ্ঠু অবাধ নির্বাচন চায়। দীর্ঘ 15 বছর আপনি জানেন যে এদেশের জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত। প্রায় 3.5 কোটি তরুণ ওরা কোনোদিন ভোট দেয় নাই, নতুন ভোটার হওয়ার পরেও ভোট কেন্দ্রে যেতে পারে নাই, এবার তাদের ভোট দেওয়া হয়েছে। আপনি আরও ভালো করেই জানেন যে গত 15 বছর এই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থেকে তারা 14 সালে সকল বিএনপি সকল ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোকে ছাড়া নির্বাচন করেছে, যেখানে কোনো ভোটার যায় নাই। 2018 সালে যদি বলি, সেখানে তারা দিনের ভোট রাতেই দিয়েছে, যেটি ওই সময় একাধিক নির্বাচন কমিশনারগণ দায়িত্ব নিয়ে বলেছেন মিডিয়াতে। আর 2024 সালের নির্বাচনটি আপনারা নিজেরাই দেখলেন, একেবারে যেটা কাছের কিছুদিন আগে গেল 7ই জানুয়ারির সেই কলঙ্কিত নির্বাচন, ডামি নির্বাচন, যেটিকে শেখ হাসিনা ফ্যাসিস্ট হাসিনা নিজেই বলেছিলেন যে এটা ডামি প্রার্থী চায়। এই নির্বাচনটি এই বাংলাদেশের ইতিহাসে যদি বলি, যে সকল ন্যাক্কারজনক নিন্দনীয় নির্বাচনগুলো হয়েছে শেখ হাসিনা আমলে এগুলো অন্যতম। আপনি দেখুন যে নির্বাচন কমিশনকে সর্বাধিক ক্ষমতা কিন্তু দেওয়া আছে। এমনকি সংবিধানের আপনার যদি আর্টিকেলে যাই 118 থেকে 126 পর্যন্ত, প্রত্যেকটা জায়গায় অনুচ্ছেদে স্পষ্টভাবে নির্বাচন কমিশনকে তাদের অধিকার, তাদের স্বাধীনভাবে কাজ করার দায়িত্ব দেওয়া আছে। কোন পদ্ধতিতে নির্বাচন করলে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করবে, কোন পদ্ধতিতে নির্বাচন হলে সুষ্ঠু হবে, কোন পদ্ধতিতে নির্বাচন হলে ভোটাররা অংশগ্রহণ করবে, কোন পদ্ধতি নির্বাচন করলে ভোটাররা ভোট দিয়ে নির্বিঘ্নে আবার বাড়িতে ফিরতে পারবে, সকল ক্ষমতা নির্বাচন কমিশনকে দেওয়া আছে। তদুপরি আওয়ামী লীগের সরকারি তাদের দলীয় সরকারের অধীনে নির্বাচন হওয়ার ফলে, এমনকি শুধু আওয়ামী লীগের নয়, আমরা বলেছি যে যে কোনো দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হওয়াটা ভেরি ডিফিকাল্ট। সে কারণে আমরা বলেছি যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বলি,
অন্তর্বর্তীকালীন সরকার বলি, সেগুলো নিয়ে আমরা গত 15 বছর লড়াই করেছি, যুদ্ধ করেছি এই হাসিনা সরকারের বিরুদ্ধে নির্বাচনের জন্য, জনগণের ভোটের জন্য। তারেক রহমান বলেছেন জনগণের মালিকানা, রাষ্ট্রের মালিক হচ্ছে জনগণ, জনগণ ভোটের মালিক। কিন্তু গত 15 বছর আমরা জনগণকে ভোট দিতে দেখি নাই। জনগণের যে বাংলাদেশের বা রাষ্ট্রের মালিক, সেটাও আমরা কোথাও প্রতিফলিত দেখি নাই। সে কারণে এই লড়াই ছিল, অনেক রক্ত ঝরেছে, লক্ষ লক্ষ নেতাকর্মী মামলা খেয়েছে, জেলে গিয়েছে, আমরাও জেল খেটেছি, এবং গুম খুন অনেক ঘটনা ঘটেছে। শুধু এই অধিকারের এই মিছিল করতে গিয়ে, অধিকারের সমাবেশ করতে গিয়ে গুলি হয়েছে, অধিকার আদায় করতে গিয়ে গুম হয়েছে, খুন হয়েছে, এগুলো আপনি জানেন। সকল কিছু পরে গত 5ই আগস্ট এই ছাত্র এবং জনতার একসাথে যে ঐক্য আন্দোলন, সে আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণের বিজয় হয়েছে। আমি 5ই আগস্টে দেখেছি সেই দুপুর থেকে 12টা থেকে সে রাত পর্যন্ত বাংলাদেশের মানুষ, আমার মনে হয় যে গত আমার বয়স যা আছে আমি এত হাসতে, এত খুশিতে দেখিনি। 90 সালে একবার দেখেছিলাম মানুষ খুব খুশিতে রাস্তায় নেমেছিল, কিন্তু এত বেশি খুশি হয়েছিল 5ই আগস্টে, সেটা আমি দেখেছি। কিন্তু আমার বক্তব্য হলো, সে মানুষগুলোকে হাসি খুশিতে রাখার দায়িত্ব কার? রাজনৈতিক দল হিসেবে আমাদের, এবং রাজনৈতিক যারা আমাদের দেশে যারা স্টেক হোল্ডার আছে তাদের। আমরা চাই যে বাংলাদেশের প্রতিটি মানুষই প্রতিদিন হাসতে হাসতে ঘুম থেকে উঠুক, আবার হাসতে হাসতে খুশিতে ঘুমাক। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে সেই পতিত স্বৈরাচাররা বিভিন্নভাবে অস্থিতিশীল করার জন্য দেশকে এবং রাষ্ট্রকে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারকে খুব সূক্ষ্মভাবে তারা কাজ করে যাচ্ছে। শুরু থেকে আপনি দেখেছেন যে আমাদের নেতা তারেক রহমান সাহেব স্পষ্টভাবে বলে দিয়েছেন যে এই সরকার হচ্ছে আন্দোলনের, জনগণ আন্দোলনের সরকার। এই সরকারকে আমরা সময় দিব, যৌক্তিক সময় দেব, এবং যৌক্তিক সময়ের মধ্যে তার একটা রিজনেবল টাইমের মধ্যে নির্বাচনও দেবে, এবং সেই নির্বাচনে জনগণের ভোটে প্রতিফলিত হবে। বাট এই সরকারকে অস্থিতিশীল করা যাবে না। এমনকি আমাদের রাজনৈতিক দল হিসেবে আমাদের বিএনপি এবং অঙ্গ সংগঠনকে স্পষ্টভাবে হুঁশিয়ার করে দিয়েছেন যে বিএনপি অঙ্গ সংগঠন কেউ যদি রাষ্ট্রকে বা সরকারকে বা পরিবেশকে বিঘ্ন ঘটাতে চায়, সেই দলে থাকতে পারবে না। কখনো কখনো কোথাও কোথাও বিচ্ছিন্ন কিছু ঘটনা যদি ঘটে থাকে, সেই ঘটনাটি যখন আমাদের নেতা তারেক রহমান সাহেবের নলেজে গিয়েছে বা অনেকে জানানো হয়েছে দলকে, দল কিন্তু সিদ্ধান্ত নিতে কৃপণতা করে নাই। দল বলেছে যে কঠোর হস্তে দমন করা হবে। এবং আমি বিশ্বাস করতে চাই যে বহিষ্কার করা হয়েছে। জি বহিষ্কার করা হয়েছে, সেটাই আমি বলতে চাচ্ছি। আমি বিশ্বাস করতে চাই যে তারেক রহমান সেই নেতা যিনি পুর খাওয়া অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে তিনি বড় হয়েছেন, যে জাতীয়তাবাদী প্রাণপুরুষ। জাতীয়তাবাদী শক্তির বিপক্ষে কিন্তু সবসময় দেখবেন যে একটা চক্রান্ত কাজ করে। দেশি বিদেশি চক্রান্তকারীরা জাতীয়তাবাদী শক্তিকে দমানোর জন্য চেষ্টা করে। বাংলাদেশের মানুষ মনে করে এবং আন্তর্জাতিক মহলের প্রতিবেশী রাষ্ট্রগুলো মনে করে বাংলাদেশি জাতীয়তাবাদ বা জাতীয়তাবাদী শক্তির ধারক বাহক হচ্ছে জিয়া পরিবার। যে কারণে এই পরিবারের উপরে বারবার খড়গ নেমে এসেছে। যেমনিভাবে জিয়া রহমানের উপরে এসেছিল 1981 সালের 30শে মে, যেমনিভাবে বেগম খালেদা জিয়ার উপরে এসেছে বারবার। এবং বেগম খালেদা জিয়া এই গত 15 বছর শাসক গোষ্ঠীর রোষানলে পড়ে বিনা দোষে, একেবারেই বিনা দোষে ওনাকে জেল খেটেছে। শুধুই উনি গণতন্ত্রের সংগ্রামে, ভোটের অধিকার সংগ্রামে লড়াই করতে যাওয়ার কারণে। তারেক রহমানকে একই পরিবারের সদস্য হিসেবে ওনাকে উপর থেকে ওয়ান লেভেলের সরকার ফেলে দিয়েছিল, ওনার কোমর ভেঙে দেওয়া হয়েছে। ওনার আপন ছোট ভাই আরাফাত রহমান কোকোকে নিপীড়ন নির্যাতন করা হয়েছে, যিনি পরবর্তীতে মালয়েশিয়াতে চলে গিয়ে সেখানে চিকিৎসা করতে করতে শেষ পর্যন্ত তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। এই জিয়া পরিবারকে বারবার নিপীড়ন করা হয়েছে। বেগম খালেদা জিয়াকে এক কাপড়ের ক্যান্টনমেন্টে সে বাড়ি থেকে স্মৃতি বিজড়িত বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। এবং আমাদের আরাফাত রহমান কোকোকে আমরা হারিয়েছি। এমনিভাবে আমাদের হারানো কিন্তু শেষ না, অনেক হারিয়েছি আমরা। ইলিয়াস আলীকে হারিয়েছি, চৌধুরী আলমকে হারিয়েছি, হুমায়ুন কবির পারভেজ লাকসামের তাকে হারিয়েছি, সাইফুল ইসলাম হিরুকে হারিয়েছি, মহানগর ছাত্রদল সুমনকে হারিয়েছি, সিলেটের দিনারকে হারিয়েছি, অনেক হারিয়েছি। কিন্তু এই গুম কিন্তু হারানো স্বজনরা কিন্তু তাদেরকে খুঁজে পেতে চায়। তাদের মা, তাদের স্বজনরা, তাদের আত্মীয় স্বজনরা আজ তাদেরকে পায় নাই। আয়নাঘরে রাখা হয়েছিল শুনেছিলাম, সে আয়নাঘরে কোথায় কি সেটার কোনো চিহ্ন আজকে নাই। এই সরকারের কাছে হয়তো দাবি ছিল, সরকারের কাছে খুব বেশি দাবি যে আছে আমাদের সেটা নয়, কিন্তু যেটুকু দাবি ছিল আমাদের ধারণা ছিল হয়তো বা সেখানে গেলে খুঁজে পাওয়া যেতে পারে, কিন্তু তাদের স্বজনরা কিন্তু আয়নাঘরে যে খুঁজে পায় নাই। এই সরকার, আওয়ামী লীগ সরকার, আপনার গুমের মতো নিকৃষ্ট কাজগুলো সে করেছে। এবং গুমটাও কিন্তু আওয়ামী লীগ সরকারের শেখ মুজিবুর রহমানের আমলে জহিরানকে গুম করার মধ্যে কিন্তু গুমের উদ্বোধন করেছিল। ক্রস ফায়ার যদি বলেন, ক্রস ফায়ার ও সিরিয়াস সিরিজারকে
75 সালের 2রা জানুয়ারি ক্রস ফায়ার দিয়ে কিন্তু তারা ক্রস ফায়ারটা উদ্বোধন করেছিল। ভোটের অধিকার নষ্ট করার ইতিহাস কিন্তু আওয়ামী লীগই করেছিল। সে কারণে এই আওয়ামী লীগের কাছে বাংলাদেশের রাজনীতি যেমন নিরাপদ না, জনগণও আওয়ামী লীগকে নিরাপদ মনে করে না। সে কারণে তারা আজকে উচ্ছিষ্ট হয়ে গেছে, পালিয়ে গেছে, পলাতক দল হিসাবে, পলাতক নেত্রী হিসাবে, পলাতক গোষ্ঠী হিসাবে তাদেরকে মানুষ আখ্যায়িত করছে। এমনকি আপনি দেখেন যে চোরাচালান হয়, আমরা শুনি চোরাপথে চোরা কারবারি হচ্ছে। রাজনৈতিক নেতারা যে চোরাপথে যায়, এটা এবারই প্রথম প্রমাণ হলো। আপনার কথা শেষ হলে আমরা চোরাপথে যায়। এই খানের চোরাপথের রাজনীতি, এই চোরাবালির রাজনীতি চিরদিনের জন্য আমরা বন্ধ করে দিতে চাই। সে কারণে আমাদেরকে এখন হুঁশিয়ার থাকতে হবে, আমাদেরকে সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। কারণ চতুর্দিকে কিন্তু ঝামেলা তৈরি করছে। ঝামেলাগুলো মোকাবেলা করার জন্য আমরা বিএনপি, আমাদের সংগঠন, অঙ্গ সংগঠন অতন্দ্র প্রহরীর মতো আমরা আছি, আমরা প্রস্তুত আছি। আর যেন কোনো ধরনের ষড়যন্ত্র করতে না পারে। এই সরকার নিশ্চয়ই দ্রুত একটি নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবে, জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। সেই গণতান্ত্রিক সরকার আগামী দিনে বাংলাদেশের সমস্ত অব্যবস্থাপনা, সকল অপকর্ম, বিচার সব কিছু তারা করবে, সেটাই আমরা চাচ্ছি। আবারও আসবো আপনার কাছে, যাচ্ছি ইলিয়াস খান আপনার কাছে। একই অনুষ্ঠানে তারেক রহমান আরেকটি আর অনেকগুলো বিষয় বলেছেন, তার ভিতরে আরেকটি বিষয় হচ্ছে যে সংস্কার নিয়ে অন্তর্বর্তী সরকারের সাথে বিএনপির বিরোধ নেই। তো তিনি যেহেতু এই কথাটা বলেছেন, নিশ্চয়ই তার একটা প্রেক্ষাপট আছে, কোনো না কোনো জায়গা থেকে হয়তো এই বিষয়টি নিয়ে কথা হয়েছে। তো আপনার কাছ থেকে একটু শুনবো যে সংস্কার নিয়ে অন্তর্বর্তী সরকারের সাথে বিএনপির বিরোধ নেই, এই জায়গাটির প্রসঙ্গটি কেন এলো, এবং নিশ্চয়ই এই বিষয়ে আপনারও একটা বিশ্লেষণ আছে। না, তিনি যথার্থই বলেছেন, আসলে তো কোনো বিরোধ নেই। যেমন বিএনপি বলছে, আমি যদি ভুল না জেনে থাকি, যে সংস্কারও চলবে, নির্বাচনী প্রক্রিয়াও চলবে। সংস্কার তো এটি এমন বিষয় না যে আমি 3 মাস 6 মাস বা 1 বছরের মধ্যে সংস্কার করে ফেললাম। এমন জনমনের একটা ভুল ধারণা এসেছিল, এখনও কতটুকু আছে জানি না, যে তত্ত্বাবধায়ক এই অন্তর্বর্তীকালীন সরকারের অনেকে বলছিলেন যে আগে সংস্কার তারপরে নির্বাচন। সংস্কার তো একটা কন্টিনিউয়াস প্রক্রিয়া, এটি চলতেই থাকে, সব সময় চলতে থাকে। আর নির্বাচন তো বাংলাদেশের, আমি যে কথাটা আগেও বলেছি, আমি জানি না আপনার এখানে বলেছি কিনা, বাংলাদেশের মানুষের একটি নির্বাচনী ক্ষুধা আছে, কারণ তারা দীর্ঘদিন ভোট দিতে পারেনি। বিশেষ করে এই 15.5 বছর যে দুর্বিনীত শাসন চলেছে, এই সময় তো মানুষ ভোট দিতে পারেনি। পার্লামেন্ট নির্বাচনে পারেনি, স্থানীয় সরকার নির্বাচনে পারেনি, ট্রেড বডির কোনো নির্বাচনে পারেনি, তারপরে প্রফেশনাল বডির কোনো নির্বাচনে পারেনি। আমার মনে আছে, নিশ্চয়ই আপনার মনে আছে, আমরা এই অল্প কিছুদিনের ব্যবধানে বোধহয় সাংবাদিকতা শুরু করেছি। এই যে ধরুন, বিশেষ করে আমি অন্যগুলো বাদ দিলাম, এই যে ধরুন এফবিসিসিআই, তারপর আইবি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, তারপরে বিএমএ, তারপরে বিজিএমইএ, নির্বাচনগুলো কত জাঁকজমকপূর্ণ ছিল, নিশ্চয়ই আপনার মনে আছে। কিন্তু গত 15.5 বছর এমন অবস্থা করা হয়েছে যে বিশেষ জায়গা থেকে বলে দেওয়া হতো যে অমুক সভাপতি, অমুক সেক্রেটারি, কোনো নির্বাচন কিছু নাই। তো এগুলো সবগুলো প্রতিষ্ঠান আসলে শেষ করে দেওয়া হয়েছে। সুতরাং বিএনপি চাচ্ছে, বিএনপি তো সবচেয়ে দায়িত্ব, যেগুলো দল আছে, যতগুলো দল আছে, ধরুন এই স্বৈরাচার বিরোধী যারা আন্দোলন করেছে, সবচেয়ে বেশি সাফার করেছে বিএনপির লোকজন, এবং ক্ষমতায় গিয়েছে মূলত বিএনপি 3 বার, বিশেষ করে গণতন্ত্র ফিরে আসার পর 90 সালে। সুতরাং বিএনপিরই কিন্তু দায়িত্ব অনেক বেশি। এবং যে কথাটি এখন বলা হচ্ছে যে বিএনপি নির্বাচনের জন্য খুব তাড়াহুড়ো করছে, বিএনপি নির্বাচন তাড়াহুড়ো করছে না। যেমন বিএনপি কিন্তু কখনো বলে নাই বা বুঝতে দেয়নি, যেমন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তিনি বলেছেন, বিএনপি মহাসচিব বলেছেন যে আমরা ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করছি না, আমরা আন্দোলন করছি মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে দেওয়ার জন্য, গুম ঘর বন্ধ করার জন্য, আয়নাঘর বন্ধ করার জন্য। তারা তো সেগুলো বলেছে। এখন ধরুন বিএনপি ভোট চাইলে, এর অর্থ কি যে ভোট হলে বিএনপি ক্ষমতায় যাবে? বিষয়টা তো সেরকম না, বিএনপি তো নাও যেতে পারে। বিএনপি চায় মানুষের অধিকার ফিরিয়ে দিতে, এবং দেশের অন্যতম একটি বড় দলের প্রধান হিসেবে জনাব তারেক রহমান যেটি বলেছেন, তার দায়িত্ববোধ থেকেই বলেছেন মানুষ এখন নির্বাচনমুখী, নির্বাচন চায় মানুষ। আমাদের কিন্তু মনে আছে, আমরা অনেকে বলি যে সংস্কার করতে অনেক দিন লাগবে, হ্যাঁ লাগতে পারে। এরশাদ সাহেব কিন্তু 9.5 বছর ক্ষমতায় ছিলেন, 9.5 বছর, এবং ক্ষমতা তিনি যেহেতু যখন ক্ষমতাচ্যুত হয়েছেন, তারপর শাহাবুদ্দিন সাহেব তিনি ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, তিনি হয়েছিলেন। মাত্র 3 মাসের মধ্যে কিন্তু নির্বাচন করেছিল, আমাদের নিশ্চয়ই সবার মনে আছে।
সুতরাং আমি যেটা বিশ্বাস করি, এই যে অন্তর্বর্তীকালীন সরকার যে অনেকে বলেন এবং যথার্থই বলেন যে অনেক জঞ্জাল জড়ো হয়েছে এই 15.5 বছর, সেটি ঠিক। কিন্তু এই জঞ্জাল, আমি যদি জঞ্জাল পুরোটা সরিয়ে নির্বাচন দিতে চাই, আমি জঞ্জাল কবে শেষ করতে পারবো আমি জানি না। কারণ ধরুন এই যে খবর এসছে গণমাধ্যমে, আপনি আমি সবাই দেখেছি যে এই যে সরকারি কর্মচারী রয়েছে এর 10.5 লক্ষই আওয়ামী লীগের আমলে নিয়োগ পেয়েছে। সুতরাং প্রশাসনে কিন্তু আওয়ামী লীগ আছে, সর্বত্রই কিন্তু আছে। পুলিশ আমি জানি না, খুব দৃশ্যমান এক দেখি না কোথাও। পুরো রাজধানী একটি অস্থিতিশীল অবস্থা আছে। বিভিন্ন আজকে দেখুন যে কতগুলো ঘটনা আজকে, এই যে এটা রাষ্ট্র, আপনি চিন্তা করেন যে এই যে রিক্সা চালকরা যারা, এটা কি বলে, ব্যাটারি চালিত রিক্সা চালক, ব্যাটারি চালিত রিক্সা আপনি ধরুন, সেটি হাইকোর্ট বন্ধ করেছে। আজকে বোধহয় আবার চেম্বার আদালত স্থগিত দিয়েছে। বাট এই যানটি কিন্তু খুবই বিপজ্জনক, আমাদের সবার অভিজ্ঞতা আছে। আমরা বিশেষ করে রাজপথে যখন দেখি এই যানগুলো, আমরা এই প্রসঙ্গটা নিয়ে আলাদা করে কথা বলবো আজকে। সেটাই বললাম যে এই যে অস্থিরতা রয়েছে, এই অস্থিরতা তার সাম্প্রতিক তার বক্তৃতায় কিন্তু একটি বিষয় বারবার বলছেন যে নির্বাচনে বিলম্ব হলে সংকট তৈরি হতে পারে, এই কথাটি উনি বলছেন। তো সেক্ষেত্রে উনি কি ধরনের ইঙ্গিত দিচ্ছেন? আপনি করছেন কি মনে হয়? হ্যাঁ, বিরাট সংকট সৃষ্টি হবে, অলরেডি হচ্ছে। এই সরকারের বয়স কত হয়েছে? 100 দিনে কয়েকদিন বেশি, 100 দিনে 2-3 দিন বেশি বা 10 দিন বেশি। আপনি দেখুন এখনই কত সংকট আস্তে 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 আসছে। প্রথম দিকে কিন্তু ছিল না, এখন নানা ধরনের আন্দোলন চলছে। কলেজের ছাত্র এত বারমুখী হতে পারে আপনি চিন্তা করছেন? যে এক কলেজ আর এক কলেজকে জ্বালিয়ে দিতে যাচ্ছে, এক কলেজ আর এক কলেজের ছাত্রকে মেরে ফেলতে যাচ্ছে, এক কলেজ যারা কলেজে ভর্তি হয়েছে, যারা রাতারাতি বিশ্ববিদ্যালয়ের ছাত্র হতে চায়, এটি কিন্তু স্বাভাবিক লক্ষণ না। এর পেছনে কিন্তু ষড়যন্ত্র আছে। কারণ গত 15.5 বছর যারা ক্ষমতায় ছিল, তারা তো এক ধরনের ক্ষমতা ভোগ করেছে, এই লুটপাট সহ নানা কিছু করেছে। হঠাৎ তাদের সেই মজাটা বন্ধ হয়ে গেছে, আবার কিন্তু সেই মজাটা তারা পেতে চায়। সুতরাং তারা কিন্তু কোনো না কোনোভাবে এই সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এবং এমন একটি প্রচার আছে যে নির্বাচন পিছিয়ে দিলে এই শক্তি আরও শক্তিশালী হয়ে দেশে একটি সমস্যার সৃষ্টি করবে, এবং সেটি আমি বিশ্বাস করি। কারণ সংকট কিন্তু একটি করে নতুন হচ্ছে। আপনি দেখুন যে, আমি জানি না ওই দিন আপনার এখানে আলোচনা করেছিলাম কিনা, এই যে তিতুমির কলেজ আপনাদের একদম পাশে, তোমরা ওকে বিশ্ববিদ্যালয় চাও, ধরে বিশ্ববিদ্যালয় তোমরা হওয়ার যোগ্যই চাও, ভালো। কিন্তু তোমরা প্রথম দিনে রাজপথ বসে যাওয়া, রাজপথে বসে তোমরা পুরো রাজপথ এবং ঢাকা শহরে যে চিত্র, সবচেয়ে যে প্রধান রাজপথটি সেটি বন্ধ করে দিয়েছে, যেটা এয়ারপোর্ট রোড। এবং ঢাকা এত কনজাস্টেড সিটি, এটা আগেও বলেছি আমি, যে পৃথিবীর যে আধুনিক নগরীতে 25% রাস্তা থাকতে হয়, কিন্তু আমাদের নগরীতে আছে 7 ভাগ। এই 7 ভাগেও কিন্তু বিভিন্ন জায়গায় দখল হয়ে আছে। এই ফুটপাতের দোকান, রাস্তার মধ্যে দোকান, গাড়ি পার্কিং, ঠেলা গাড়ি রেখে দিচ্ছে। আপনি জাস্ট ভিজুয়ালাইজ করেন এই নগরীটা। সেই নগরীতে বড় রাস্তা যদি বন্ধ করে দেয়, তার প্রভাব কিন্তু সর্বত্র পড়ে। মানুষ ঘন্টার পর ঘন্টা, এবং 4 ঘন্টা বসছিল ছাত্র। ওকে, তোমার দাবি জানাও, তোমরা আগে একটা স্মারকলিপি দাও, তারপর একটা প্রেস কনফারেন্স করো, তারপর যদি কোনো কিছু সরকার না শুনতে চায় তাহলে কি তোমরা রাস্তায় বসো। কিন্তু প্রথমে কিন্তু রাস্তায় চলে গেছে। এগুলো কিন্তু কি বলে, খুব সহজভাবে দেখার সুযোগ আছে বলে আমি মনে করি। এর পিছনে কিন্তু ষড়যন্ত্র রয়েছে। আবার দেখলেন যে কি শাহবাগে কি এক লোক বলেছে যে তোমার 1 লক্ষ টাকা করে তোমাদের আমরা কথা বলবো। আমাদের সংকটগুলো কিন্তু সৃষ্টি হচ্ছে, একই দিনে বিচিত্র সব ঘটনাবলী আমরা দেখেছি, সেটি নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। একটা বিরতির সময় হয়ে গেছে, ফিরছি তারপর আপনাদের কাছে। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে সময় হয়েছে একটা বিরতির। ফিরবো অল্প সময়ের ভেতর, আশা করি সঙ্গেই থাকছেন। প্রিয় দর্শক, আপনাদের আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। ধন্যবাদ বিরতির এই সময়টুকু আমাদের সঙ্গে থাকার জন্য। ফিরছি আলোচনায়। অ্যাডভোকেট রফিক শিকদার, আবার ফিরছি আপনার কাছে। বিরতি যাওয়ার আগে বলেছিলাম যে দিনটি আমরা পেরিয়ে এলাম, সেদিন একই দিন অদ্ভুত সব ঘটনাবলী আমরা দেখেছি। যেমন আমরা যাত্রাবাড়িতে দেখেছি 3টি কলেজের শিক্ষার্থীদের ভেতরে তুমুল মারামারি দেখেছি। আপনার ঋণ দেওয়ার কথা বলে অনেক মানুষকে ঢাকায় নিয়ে আসবার একটা প্রক্রিয়া ছিল, এবং এরকম হঠাৎ করেই
কি বলা হয়, একটু ভাবনার বাইরে বা একটু চিন্তার বাইরে এরকম ঘটনা আমরা দেখতে পাই যে আকস্মিক ঘটে যাচ্ছে। যাই হোক, প্রথমে একটু আলোচনাটা করতে চাই যে যাত্রাবাড়ির ঘটনাটি নিয়ে, যে একজন ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে, হ্যাঁ, তো পুলিশ কিন্তু আবার অস্বীকার করেছে যে কেউ মারা যায়নি। আচ্ছা, না না, মানে যেখানে ঘটনাটা শুরু, যে হাসপাতালে একজন মারা গিয়েছিলেন, তো হ্যাঁ, তো যে ন্যাশনাল হাসপাতালে, তো যে কলেজের ছাত্র ছিলেন তিনি, সেই কলেজের শিক্ষার্থীদের অভিযোগ যে চিকিৎসাটি যথাযথ হয়নি, সেই জায়গা থেকে তারা গিয়ে হচ্ছিল সেই কলেজে আক্রমণ চালায়, তারপরে সোহরাওয়ার্দী কলেজে আক্রমণ হয়, তারপরে আবার পাল্টা আক্রমণ হয় সোহরাওয়ার্দী কলেজ এবং নজরুল কলেজ থেকে। এবং একটা যাত্রাবাড়িতে আপনারা দেখেছেন যে দিনভর একটা রণক্ষেত্র যাকে বলা যেতে পারে। তো এরকম একটি ইস্যুকে কেন্দ্র করে এরকম একটি ঘটনা কতটুকু স্বাভাবিক মনে হয়, বা আসলে কেন হয়, বা কি কারণে হয়, একটু শুনতে চাই রফিক সিদ্দিক আপনার বিশ্লেষণ। দেখুন, আমাদের দেশ কিন্তু নানান কারণেই অস্থিরতা এবং একটা অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করতেছে দীর্ঘদিন যাবৎ। গণতন্ত্র না থাকলে যা হয়, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় এগুলোর উপস্থিতি তেমন আমরা লক্ষ্য করি না। আর গণতান্ত্রিক সরকার না হলে, গণতান্ত্রিক সরকারের বাইরে যে সরকারই হোক, এই সরকারগুলো থাকে দুর্বল সরকার, কিংবা তাদের তেমন জবাব দিতে থাকে না। সে কারণে সংকটগুলো তৈরি হয়। গত 15 বছর আওয়ামী লীগ যে প্রবলেমগুলো তৈরি করে গেছে, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান বলেন, সমাজে বলেন, রাষ্ট্রই তো অমানবিক ছিল। রাষ্ট্র যখন অমানবিক হয়ে যায়, সরকার অমানবিক ছিল। আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসেবে তো ফ্যাসিস্ট একটি দল, সরকার এবং রাষ্ট্র তিনটার সাথে মিলিয়ে দিয়েছে এই আওয়ামী লীগ। মিলিয়ে ওরা শাসন করেছে, শোষণ করেছে, যে কারণে সকল স্তরে এমন পরিস্থিতি তৈরি করে গেছে, রাতারাতি জনাব ইউনূস সাহেবের যে অন্তর্বর্তীকালীন সরকার, এটা যেমন সম্ভব না সমাধান করা, একইভাবে আমি বলবো যে ছাত্ররা, তাদের বয়স কম, তারা কখনো কখনো তারা তো সংগঠিত থাকে প্রাতিষ্ঠানিকভাবে, তারপরে তাদেরকে ওই প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ আছেন, অভিভাবকবৃন্দ আছেন, কমিটি আছেন, সকলে মিলেই জিনিসগুলো তাদেরকে ক্লাসে বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে বলেন, এই অঙ্গনগুলোতে কাজ করা উচিত। এমনকি আমি যদি বলি যে আমরা প্রত্যেকেই, আমরা যারা সমাজের অভিভাবক, রাজনীতিবিদ বলি, কর্মী বলি, সাংবাদিক বলি, আমাদের যার যার যে ঠিকানা আছে। আমি যদি আমার কথা বলি, আমি যখন আমার গ্রামে যাই, আমার গ্রামে আমি যে প্রাইমারি স্কুল লেখাপড়া করেছি, যে হাই স্কুল লেখাপড়া করেছি, আমি সুযোগ পেলে আমি সেখানে চলে যাই। আমি ছাত্রদের সাথে কথা বলি, শিক্ষকদের সাথে কথা বলি, ছাত্রদের সাথে আমি ক্লাসে কথা বলি, মানবতার কথা বলি, মানবিকতার কথা বলি, মূল্যবোধের কথা বলি, সততার কথা বলি, সৎ পথে চলার কথা বলি। আমার কাছে মনে হয় যে তাদের কাছে খুব ভালো লাগে সেই কথাগুলো। এইভাবে আমাদের তো বলতেই হবে তাদেরকে, সত্যের পক্ষে, মিথ্যার বিপক্ষে, দুর্নীতির বিপক্ষে, নীতির পক্ষে, ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে, আধারের বিরুদ্ধে, আলোর পক্ষে আলোকিত করার জন্য সমাজকে, ছাত্রদেরকে, শিক্ষা প্রতিষ্ঠানদেরকে কাজ করতে হবে। ওরা তো আমাদেরই সন্তান, ফেলে দেওয়া যাবে না, এবং তাদেরকে মারাও যাবে না, এবং তাদেরকে দমন করার কিছু নেই। তাদেরকে বুঝিয়ে শুনে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। তাদেরকে কেউ যদি কোনো চক্রান্ত ফেলে, সেটা উদ্ঘাটন করে আমাদেরকে সঠিক পথে তাদেরকে আনতে হবে, কারণ তারা আমাদেরই সন্তান, তারা আমাদের বাংলাদেশ, এরাই আগামীর ভবিষ্যৎ, ওরাই আমাদের দেশের স্বাধীনতা, ওরাই আমাদের সার্বভৌমত্ব রক্ষা করবে। সেজন্য ওদেরকে আমাদেরকে বুঝিয়ে নিতে হবে। ওরা কিন্তু এত বুঝে না, অবুঝ। আবার যখন যেটা বুঝে, ওরা সেভাবে কিন্তু কাজ করে। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ওরা কিন্তু রক্তচক্ষুকে উপেক্ষা করে মাঠে নেমেছে। সেটিও তাদেরকে বুঝাতে হবে আমাদের, যে তোমাদের যে অর্জন। আমি গতকাল যখন কোর্টে যাই, আদালতে, আমি তাদের মিছিলের মধ্যে পড়েছিলাম, মিরাজ ভাই। তা আমি দেখি তারা যাচ্ছে, ব্যাগ আছে পেছনে। আমি আমার ইয়াটা থামিয়ে বললাম যে বাবা একটু আসো তো, তোমার মিছিল করছো কেন? কয় আমাদের প্রতিষ্ঠানের একটা ছাত্র মেডিকেলে মারা গেছে। আচ্ছা, তো মারা গেলে তোমরা এই যে রাস্তা বন্ধ করে যে মিছিল করছো, তো তাতে কি হবে? মানুষের কষ্ট হচ্ছে, আমাদের কষ্ট হচ্ছে, আরও মানুষ কষ্ট হচ্ছে। তো
কেন মারা গেছে, একটা মানে চিকিৎসার বোধ একটু চিকিৎসা ছিল। এর মধ্যে ততক্ষণে ওরা কোর্টের কাছে যে সেই মানে এই হাসপাতাল গেট ধ্বংস করছে। এখন আমার কথা হলো তাদেরকেও বোঝানোর দায়িত্ব আছে। আমি দেখলাম যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, মন্ত্রণালয় যারা আছে, শিক্ষকদের, ছাত্র সংগঠন, কলেজের ছাত্রদেরকে, নেতৃবৃন্দকে নিয়ে বসেছে, কথা বলেছে। এটাই স্বাভাবিক। এরকম বিশৃঙ্খলা কেন হয় সেটা আমি বলবো যে হতে পারে, এটা যে কোনো সময় হতে পারে। তো মোকাবেলা করার জন্য তাদেরকে বোঝানোর জন্য প্রস্তুত থাকতে হবে। আপনার কি মনে হয় না যে হঠাৎ করে একটা মারমুখী হয়ে ওঠার একটা ব্যাপার এই ঘটনা? না, কিছু হলেই যে আমি বলবো যে সরকার পতনের জন্য আমি ওইদিকে বলতে চাই না, এটা ভুলেও বলা ঠিক হবে না। এই ছাত্ররা তাদের দাবি নিয়ে কথা বলেছে, তাদের চিন্তা থেকে তারা করেছে। তারা ইউনূস সরকারের বিরুদ্ধে বা অন্তর্বর্তীকালীন সরকার পরিবর্তন করে এরকম না, এরকম চিন্তা করা উচিত হবে না। সেটি বলছি হঠাৎ করে মারমুখী হওয়ার ব্যাপারটি বলছি। মারমুখী ছাত্ররা তো তাদের বয়স কম, বললাম যে দীর্ঘদিন যাবত তাদেরকে তো সেভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সেভাবে হয় না। শিক্ষা প্রতিষ্ঠানে রফিক বিস্মিত হয়েছি যে এই যে সোহরাওয়ার্দী কলেজ, এর থেকে কিন্তু ওই যে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ অনেক দূর। কিন্তু যেমন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রফিক ভাই ছিলেন, আমরাও ছিলাম, আমরা মারামারি করতে কোনোদিন জগন্নাথে যাই না, গেছি কোনোদিন, হ্যাঁ, বা অনেক দূরের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যায় না। কিন্তু আশ্চর্য যে এখান থেকে ওই জায়গায় যাওয়া কিন্তু অনেক সময়ের বিষয়। এবং আমি যতদূর জানি যে এই পুরনো ঢাকার মধ্যে দিয়ে যাওয়া খুব সহজও না, কিন্তু এত ছাত্র গেল এবং এইভাবে ধ্বংসযজ্ঞ চালালো। আমি এই যার নামে কলেজ, ওই ভদ্রলোককে চিনি, উনি কিন্তু একটা ভালো স্কুলও আছে, শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ, এবং তিনি খুব মানে লেগে থাকেন প্রতিষ্ঠানে, লেগে থেকে এই কলেজটি করেছেন। আজকে সেই কলেজটি একদম ধ্বংস করে ফেলা হয়েছে। এবং আমি জানি না কেন করে ছাত্র এগুলো অনেক মাল জিনিস নিয়েও গেছে, এবং সেগুলো ভিডিও কিন্তু আমরা দেখেছি। আমরা তো রাজনীতিবিদ, রাজনীতিকর্মী, আমরা কিন্তু আমাদের একরকম চোখে দেখি। ইলিয়াস সাহেব ওনারা সাংবাদিক, আমরা সত্যি কথা যে আমরা যেটা দেখি না ওইটা কিন্তু ওনারা দেখেন। তিনি যেটা বলেছেন এটাও হতে পারে, এটা কোনো অন্তর্নিহিত কোনো চক্রান্ত আছে কিনা। যেটা বললেন যে আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, আমাদের বিশ্ববিদ্যালয়ে যেমন জগন্নাথ থেকে তারা গণতান্ত্রিক সংগ্রামের জন্য ছাত্রদলের নেতাকর্মীরা আসতো আমাদের সাথে মিছিলে শরীক হওয়ার জন্য, কিংবা আমরা কেন্দ্র থেকে কখনো কখনো অন্য প্রতিষ্ঠানতে যেতাম সংগঠন করার জন্য, অভিষেক করার জন্য, সম্মেলন করার জন্য। সেটা সংঘর্ষ করার জন্য, কিন্তু সংঘর্ষ করার জন্য আমরা কখনো যাইনি। আজকে যেটা দেখলাম যে এত দূর থেকে ওরা পায়ে হেঁটে রোদের মধ্যে অনেক দূর এখনো, এবং একের পর কিন্তু এখানে থামছে, তো ওখানে একটা হচ্ছে, যেমন এর আগের দিন ঢাকা কলেজ এবং সিটি কলেজ, তারপরে আবার এদিকে হচ্ছিল এই যাত্রাবাড়ির যে ঘটনাটা, সেই ঘটনাটা ঠিক পূর্ব দিনেরও একটি ঘটনা আছে, যে আপনার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে যে হামলাটা এবং সোহরাওয়ার্দী কলেজে হামলাটা, সেটি থামতে না থামতে রাত্রেবেলা আবার শোনা গেল যে বুটেক্স এবং ঢাকা পলিটেকনিকের স্টুডেন্টদের মধ্যে একটা। ইলিয়াস, কি মনে হয়, মানে আমি বলবো শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমাদের নজর দেওয়া উচিত, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের, আইন শৃঙ্খলা বাহিনীর, শিক্ষক যারা আছে এখনো ঢাকা শহরের মধ্যে, শুধু এরা সবাই যে ছাত্ররাই না, মানুষের সহনশীলতা কেন যেন কমে গেছে। এবং আপনার সঙ্গে আমাকে জয়ী হতেই হবে, সেটি মারামারি করে হোক, যে কোনোভাবে হোক, এই যে প্রবণতা, এটি কিন্তু আমাদের শেষ করে দিচ্ছে। আপনি দেখুন, এই যে হাইকোর্ট একটি রায় দিচ্ছে, রিকশাওয়ালা সেটি মানছে না। এই যে এই কলেজের ছাত্ররা বহু আন্দোলন করলো, এই যে ছাত্ররা তোমার কলেজ ভেঙেছে, এই জন্য আমি গিয়ে আরেকটি কলেজ, বহুদূর হেঁটে গিয়ে আমি আরেকটি কলেজ সে ধ্বংস করে দিলাম। এইগুলো এই মানে সহনশীলতার অভাব। আপনি দেখুন না, যে পরীক্ষা দিয়ে না দিয়ে পাশ করবে, এই জন্য কিন্তু সচিবালয় পর্যন্ত গিয়ে বিক্ষোভ করেছে। কেন? ইমাজিন, ওকে তোমরা আন্দোলন করেছো 3 মাস বা তারও কম সময়, 1 মাস 6 দিন বলা হয়, যেটা চূড়ান্ত আন্দোলন যেটা হয়েছে, ইন্টারমিডিয়েট পরীক্ষা, তার পরীক্ষা না দিয়েই তারা রেজাল্ট চায়। এটা কেমন সোসাইটি? আমি জানি না সরকারের একজন উপদেষ্টা বলেছেন যে একই দিনে এতগুলো ঘটনাকে স্বাভাবিক বলে মনে হচ্ছে না। এখন এটি আরও একটি আছে, যেমন আগে যে পতিত স্বৈরাচার বলে কোনো কিছু হলেই বলতো যে এটা বিএনপির ষড়যন্ত্র বা বিরোধী পক্ষের ষড়যন্ত্র। এগুলো দায় এড়িয়ে যাওয়ার মতো অবস্থা একরকম। আমি মনে করি যে এগুলো কঠোর হাতে নিয়ন্ত্রণ করা উচিত, কারণ এক ব্যক্তি যখন প্রিভিলেজ পেয়ে যায়, অন্যরা কিন্তু সাহসী হবে, এটা যে আমরাও দাবি জানানো বোধহয় দাবি পূরণ হয়ে যাবে। সুতরাং যারা এই অন্যায় দাবি করছে,
যে কোনো মূল্যে এগুলো দমন করতে হবে। এই যে দেখুন সংবাদপত্র অফিসের সামনে গিয়ে কি জবাই দিছে যেন, গরু জবাই দিছে, এটা হোয়াট টাইপ অফ অ্যাক্টিভিটিস? এটা আমি বুঝি না। যে সংবাদপত্র যদি অন্যায় করে, ভুল করে, তাদের বিচারা তো আনো, তোমরা কোর্টে মামলা করো, বা তাদেরকে দেখুন যে আপনি তাদের অফিসের সামনে যে গরু জবাই দিচ্ছে, তারপর কোথাও যেন ভাঙচুরও করেছে, এটা ভালো লক্ষণ না। কোথাও যেন দেখলাম লালন মেলা বন্ধ করে দিয়েছে। কিসের লক্ষণ মনে করছেন ভালো লক্ষণ? আমি সেটাই বলতে পারছি না, বাট এটা সুস্থ লক্ষণ না। লালন মেলা কোথায় যেন বন্ধ করে দিয়েছে। ভাই এদেশে তো এগুলো সবসময় ছিল, যাত্রাগান ছিল, জারি ছিল। আবার আমরা জানি যে বাংলাদেশ সবচেয়ে বেশি মসজিদের দেশ, সব কিছুই ঠিক আছে। মানুষ মসজিদেও যায়, মসজিদে নামাজ পড়তে যান, আবার সুযোগ পেলে যাত্রা দেখতেও যান। এইভাবে কিন্তু আমাদের কালচারটা, সংস্কৃতিটা গড়ে উঠছে। আমরা এক ফেসিস্টে বিদায় করে আর এক ফেসিস্টের না নেই। আমি যা ভাবি সেটাই চূড়ান্ত, তা কিন্তু না। আপনি কি বলতে চান সেটাই কিন্তু আমার শুনতে হবে। কিন্তু আমার কথায় যদি আমি চাপে যেতে, আমি যেটা চাই সেটাই হতে হবে, এটা তো আধুনিক গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি না। আমি তো এক ফেসিজম বিদায় করে আর এক ফেসিজকে আনতে চাই না। সুতরাং আমাদের সহনশীলতা বাড়াতে হবে। আমি জানি না মানুষ এত অসহিষ্ণু এখন, এটা কেন হয়েছে আমি জানি না। আসলে হয়তো এই 15.5 বছরে মানুষ নানাভাবে অত্যাচার নির্যাতিত হয়েছে, এবং এর ফলে কি বলে যে আমাদের সমাজে এক ধরনের অসহনশীলতা দেখা যাচ্ছে। এর প্রভাব হচ্ছে এই ছাত্রদের মধ্যে। ইভেন রাস্তাঘাটে অনেক সময় দেখি বুড়ো লোক ঝগড়া করতেছে, কোনো কিছু একটুকু ছাড় দেবে না কেউ, একটুকু ছাড় দেওয়ার মানুষ। আমরা দেখলাম যে ওই বেচারা চালিত রিকশার হ্যাঁ হাইকোর্ট সেগুলোকে যে নিষেধাজ্ঞা দিয়েছিল, সেটার প্রতিবাদে আন্দোলন করতে নেমে সেটাও মারমুখী হয়ে দাঁড়ালো, এবং ভীষণ মারমুখী হয়ে দাঁড়ালো, ভীষণ মারমুখী। এবং আমি কালকে রিকশাওয়ালা ভাইদের প্রোগ্রামে দেখলাম যে কমিউনিস্ট পার্টির যিনি সভাপতি বা সেক্রেটারি ছিলেন, ডাক্তার ভেবেছিলেন আমাদের সেলিম ভাই, মুজাহিদুল ইসলাম সেলিম, উনি দেখলাম যে বক্তৃতা করছেন। আমি জানি না উনি কোন অ্যাঙ্গেল থেকে করছেন। নিশ্চয়ই এদের কি বলা যায় যে এদেরকে বিকল্প ব্যবস্থা করা উচিত। এখন যদি একজন ড্রাগ ডিলার হয়, ড্রাগ ডিলার তো এই ড্রাগ ডিলারের মাধ্যমে তো জীবিকা নির্বাহ করেন, তাহলে কি আমি বলবো যে ওনার বিকল্প ব্যবস্থা করে এটা বন্ধ করতে হবে? সেগুলো ধরেন যে একটা আলোচনা যে কি হবে কি না হবে, কিন্তু সব মূল সংকটটা হয়ে দাঁড়াচ্ছে যে প্রবল মারমুখী হয়ে ওঠার যে জায়গাটা। আপনি জানেন যে এই যে রিক্সাগুলো, এগুলো কিন্তু 5 তারিখের পরে বেশি হয়েছে। আগে কিন্তু এরকম নগরীতে চলাচল করতো না। 5ই আগস্টের পরে অনেক লোক আছেন যারা এই রিক্সাগুলো বানিয়ে ভাড়া খাটাচ্ছেন, নগদ ইনকাম, বেশ ভালো ইনকাম, এগুলো কিন্তু তারা করেছে। আমি জানি না, খুব দ্রুত এগুলো ছড়িয়ে পড়েছে। আমি মনে হয় যে এই 5 তারিখে আগে কি বলে যে রাজপথে এদের খুব কম দেখেছি, পাড়ায় মহল্লায় বিভিন্ন গলি। চেম্বার আদালত থেকে স্থিতাবস্থা দিয়েছে হাইকোর্টের রায়ের উপরে, তার আইনজীবী বলেছেন যে এই রিক্সাগুলো চলতে পারবে। তো আশা করা যায় যে রিক্সা চালকদের যে ক্ষোভের জায়গাটা আছে সেটা নিশ্চয়ই এবার কন্টিনিউ করবে, চালাতেই থাকবে। এখন তারা চালাতে পারবে, স্থিতাবস্থা যতদিন আছে ততদিন চালাতে পারবে, সেটি অন্তত নিশ্চিত করেছেন আইনজীবীরা। তো আমাদের আলোচনাটা চলবে, একটা বিরতির সময় হয়ে গেছে, ফিরবো আবার আপনাদের কাছে। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারের সময় হয়েছে আরও একটা বিরতির। ফিরবো অল্প সময়ের ভেতর, আশা করি সঙ্গেই থাকছেন। আপনাদের আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। ধন্যবাদ বিরতির সময়টুকু আমাদের সঙ্গে থাকার জন্য। ফিরছি আলোচনায়। অ্যাডভোকেট রফিক শিকদার, আপনার কাছে আবারও আসছি। তারেক রহমানের যে বক্তব্যটিকে কেন্দ্র করে আমাদের আলোচনাটা শুরু হয়েছিল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সভায় দেওয়ার বক্তব্য, সেখানে কিন্তু তিনি এই কথাটি বলেছেন যে ষড়যন্ত্রকারীরা মাথাচাড়া দিয়ে ওঠার অপচেষ্টা করছে, এবং এটি তিনি যে আজকে প্রথম বলেছেন তারা আগেও বলেছেন। তো এই ধরনের নানা ঘটনা প্রবাহের মধ্যে আপনি ষড়যন্ত্রের কোনো আশঙ্কা দেখেন কি না, নাকি আরও অন্য কোনো ধরনের ষড়যন্ত্র আশঙ্কা আপনি করছেন? লম্বা সময় ধরে রাজনীতি করেন, একটু আশঙ্কার জায়গাটা শুনবো আপনার কাছ থেকে। এই দেশে তো নানা সময় ষড়যন্ত্র হয়েছে, ষড়যন্ত্রকারীরা কখনো কখনো সফল হয়েছে, কখনো কখনো ব্যর্থ হয়েছে। তা আমি আজকে বিশ্বাস করতে চাই যে দীর্ঘ 15 বছরের যে সংগ্রাম, যে রক্তস্নাত এই বাংলাদেশে, এই সুশীল সুন্দর শ্যামল শস্য শ্যামল সুজলা এই বাংলাদেশে আর বোধহয় ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে সুবিধা করতে পারবে না। বাংলাদেশের মানুষ আজকে অতীতের যে কোনো সময় অটুট এবং ঐক্যবদ্ধ আছে, এবং সেটা যদি বলেন কার নেতৃত্বে,
আমি বলবো যে বাংলাদেশের নেতৃত্বে বাংলাদেশের জনগণ তাদের স্বার্থে ঐক্যবদ্ধ আছে এবং আমাদের নেতা তারেক রহমান এবং আমাদের দলের মহাসচিব বারবার বলেছেন যে আমরা নির্বাচনের কথা যে বলি তাড়াতাড়ি দেওয়ার জন্য সেটা আমরা ক্ষমতায় আসার জন্য বা আমরা ক্ষমতা ভোগ করার জন্য বলি না। আমরা বলি জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য এবং গণতন্ত্রকে টেকসই করার জন্য, মজবুত করার জন্য। সে কারণে বলি জনগণ তাদের স্বস্তির আশ্বাস ফেলতে পারে, সেই জন্য ষড়যন্ত্রকারীরা যেন আর ষড়যন্ত্র করতে না পারে। ষড়যন্ত্রকারীরা আজকে করবে, কারা করে, কারা ষড়যন্ত্রকারী সেটা আমরা বুঝি। যারা পালিয়ে গেছে পলাতক সেই গোষ্ঠীটা, তারা চায় এই সরকারটি যেন সুষ্ঠুভাবে নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে না পারে, এই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য। যারা এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেবকে টোস করে পদ্মা সেতু থেকে ফেলে দিতে বলেছিলেন, কিংবা কারাগারের বিভিন্ন বারান্দা ঘুরিয়েছেন বিগত দিনগুলোতে নোবেল বিজয়ীকে কোর্টের বারান্দায়, এবং কারাগারে নিয়ে যাবেন সেই ষড়যন্ত্র চলছিল, স্বপ্ন দেখছিল। সেই এরা চাচ্ছে এই ডক্টর ইউনূস সাহেবের সরকারের জন্য সঠিকভাবে নির্বাচন করে সরকারের কাছে জনগণের ক্ষমতা যেন জনগণের কাছে দিতে না পারেন, সে কারণে আমরা আশঙ্কা করছি। কিন্তু আজকে যদি এত রক্তস্নাতের পরে যদি কেউ কোনো কুচক্র মহল বা কোনো অন্দরমহল বা কেউ যদি চিন্তা করে কিংবা কেউ যদি সেরকম দানা বাঁধতে চেষ্টা করে যে ষড়যন্ত্র করে সরকারকে ফেলে দিয়ে আবার একটা নতুন করে একটা অ্যানার্কি সৃষ্টি করে ক্ষমতা নেবে, সেই সুযোগ আর দেওয়া হবে না। এই যে অ্যানার্কির যে ব্যাপারটা আপনি বলছিলেন, আমরা নানা ধরনের ঘটনা ঘটতে দেখি যার ভিতরে আসলে অ্যানার্কিজমের উপাদান পাওয়া যায়। আজকে আলোচনা একাধিকবার উঠে এসছে, কিন্তু এর পাশাপাশি একটা অদ্ভুত ঘটনা আমাদের শিরোনামও সেটা আছে। বলেছিলাম একটু আগে, আপনিও কথা প্রসঙ্গে বলছিলেন যে এটা কেমন একটা, যে কেমন একটি ঘটনা যে শাহবাগে অনেক লোক বিভিন্ন জেলা থেকে নিয়ে আসা হয়েছিল। বলা হয়েছিল যে গেলেই সেখানে 1 লাখ টাকা থেকে শুরু করে আরও অনেক বড় অঙ্কের ঋণ পাওয়া যাবে বলে, এবং সেটা দেশের বিভিন্ন জেলা থেকে বাসে করে লোককে নিয়ে আসা হচ্ছিল এবং অনেক লোক জড়ো হচ্ছিল এখানে আসার জন্য। জুলিয়াস খান, এবং সবার কাছ থেকে কিন্তু 1000 টাকার রেজিস্ট্রেশন ফি নেওয়া হচ্ছে। আমি একটা গণমাধ্যমে দেখলাম যে 1000 টাকা করে রেজিস্ট্রেশন নেওয়া হয়েছে। আমি বুঝি না এই সংগঠনের নামও দিয়েছে কি যেন, কি এক সংগঠনের নাম, ওই ভদ্রলোককে বোধহয় অ্যারেস্ট করা হয়েছে। এগুলোর তো কঠোর শাস্তি, এগুলো আইনের মারপ্যাঁচে আবার বের হয়ে যাবে, কিছুই হবে না। এই রাষ্ট্রে আসলে এমন এক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, বিচার চাই না। আমি বক্তৃতায় বলেছি অনেক সময় প্রেস ক্লাবের সামনে, আপনি যখন আমাদের সম্পাদক মাহমুদুর রহমান সাহেবের মুক্তির জন্য আন্দোলন করতাম, তখন আমরা বলেছি যে সাগরণীর প্রোগ্রামে বলেছি যে বিচার পাই না তাই বিচার চাই না। বাংলাদেশে কেমন যেন মানুষের এগুলো হয়ে গেছে, মানে আমি জানি না এরা কবে বেরিয়ে যাবে। এই ভদ্রলোক একজনকে গ্রেপ্তার করা আছে, জড়িত তো আরও বহু লোক আছে, তারা আদৌ গ্রেপ্তার হবে কিনা জানি। নাম্বার 2, তাদের বিচার হয় কিনা আমি জানি। বড় উকিল দাঁড়িয়ে যাবে পক্ষে। এই যে টাকা মেরে যাচ্ছে বিভিন্ন লোক এই নানা কিছুর মাধ্যমে, ব্যবসা বাণিজ্যের মাধ্যমে, এই কোর্টে কয়দিন যে জেলে থাকে, তারপরে এই ধরনের অস্বাভাবিক তৎপরতার কোনো পেছনে কোনো কিছু আপনি কি আজ করেন কি না? এই যে শাহবাগের যে ঘটনাটা আমি বুঝতে পারছি না, বাট অস্বাভাবিক তো বটেই। অস্বাভাবিক না হলে লোকগুলো জড়ো করতে চাইবে কেন? পরে পুলিশ এবং আমি দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বোধহয় তাদের তাড়িয়ে যাওয়ার বা তাদের সরে যাওয়ার ব্যাপারে কাজ করেছে। বিভিন্ন জায়গায় অনেক পর গ্রেপ্তার করা হয়েছে, তারা বাসে করে রওনাও হচ্ছিলেন আসবার জন্য। আমি বুঝলাম না এরা কি করতে চাইছে, আমি বুঝলাম না। শাহবাগকে বন্ধ করে দিতে চেয়েছিল, তাদেরকে বলা হয়েছে তারা এখানে আসলে তারা ঋণ পাবেন, এবং সেটা তো জানি, বাট এখানে তো এনেছে বাস ভাড়া দিতে হয়েছে, মোটামুটি খরচ হয়েছে, কিন্তু তাদের আলটিমেট লক্ষ্যটা কি ছিল সেটা কিন্তু আমার কাছে স্পষ্ট হয়। সেটা পুলিশও এখনো পরিষ্কার না, পুলিশ বলছে যে তারা খোঁজ করছে। আর বাংলাদেশের মানুষও দেখবেন যে বিভিন্ন এনজিও কোটি কোটি টাকা মেরে চলে যায়। আপনাকে একটা অসম্ভব লোভ দেখাবে যে আপনি 1 লাখ টাকা রাখলে আপনি এত মাসে 1 লাখ টাকা পাবেন, এত লোভ। মানুষ তো নানা সমস্যাগ্রস্ত। নাহলে একজন বললো যে শাহবাগ গেলে 1 লাখ টাকা লোন পাওয়া যাবে, আমি চলে আসবো, কারো কাছে জিজ্ঞেস করবো না যে আসলে আদৌ পাওয়া সম্ভব কিনা। কিন্তু আমাদের দেশে অনেক মানুষ চলে আসছে, এটি দুর্ভাগ্যজনক। এবং এই ব্যক্তির কাছ থেকে আদায় করা উচিত তিনি এদেরকে কেন এনেছিলেন, তার টার্গেটটা কিছু। নিশ্চয়ই পুলিশ সেটি যদি প্রয়োজন মনে করে তাহলে সেটি। আমরা একদম শেষ পর্যায়ে দাঁড়িয়েছি, 1 মিনিট সময় আপনাকে আমরা দিতে পারবো যদি আপনি কিছু বলতে চান। সেটি বলছি, আমি প্রথম বক্তব্যে যে জনাব তারেক রহমান যেটি বলেছে, বাংলাদেশকে এখন সুস্থ পরিবেশ সৃষ্টি করতে হলে দ্রুত নির্বাচন দিতে হবে।
এবং নির্বাচিত প্রকৃত জনপ্রতিনিধিদের হাতে। আওয়ামী লীগের জনপ্রতিনিধির মতো না যে রাতের ভোটে এমপি হচ্ছে বা বিনা ভোটে এমপি হচ্ছে বা দামি ভোটে এমপি, সেরকম না। প্রকৃত জনপ্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর না করলে আমার মনে হয় সংকট আরও বাড়বে। সুতরাং এই সরকারের উচিত নিজেদের প্রয়োজনে যত দ্রুত সম্ভব একটি নির্বাচন দিয়ে বিএনপি অন্য দল যারাই ক্ষমতায় আসুক তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করা উচিত। ধন্যবাদ আপনাদের দুজনকে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। প্রিয় দর্শক, ধন্যবাদ আপনাদেরকেও দীর্ঘ আলোচনায় আমাদের সঙ্গে থাকার জন্য। কাল আবারও দেখা হবে ইস্পাহানী মির্জাপুর 0 আওয়ারে। কথা হবে অন্য কোনো প্রসঙ্গে, অন্য কোনো অতিথির সঙ্গে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।